সেই কান্না যেন জ্বলন্ত ভিড়ের আগুনে পেট্রোলের মতো কাজ করলো। আমি পড়ে গেলাম মাটিতে। অজস্র চড়, কিল, লাথি তখন আছড়ে পড়ছে আমার চোখে, মুখে, সারা শরীরে। আমি জ্ঞান হারালাম। আজ আপনারা হাইলি সাসপিশাস অরিজিনালসে শুনবেন সৌমিল সাহার লেখা ছোট গল্প বদ্ধ বাতাস। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কী বা হবে কন্টেন্ট পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। আমার জানলা দিয়ে এক টুকরো আকাশ দেখা যায়, কিন্তু সেই আকাশের সিক্ততা, স্নিগ্ধতা খোলা বাতাস থেকে আমি বঞ্চিত। তার বদলে আমার ঘর ভরে আছে ওষুধের তীব্র গন্ধে, সেলাইনের ছুঁচের টুকরো ও অপটু হাতের ছুঁচ ফোটানোর জন্য তৈরি হওয়া ঘায়ের কটু গন্ধে। আমার ঠিকানা এখন একটা সদ্য তৈরি হওয়া মানসিক হাসপাতাল, যেখানে মানুষের চিকিৎসার পরিবর্তে হবু ডাক্তারদের প্র্যাকটিসিংয়ের ওপরই বেশি জোর দেওয়া হয়। আমার পাশের বিছানায় যিনি শুয়ে আছেন তার নাম অমিত ঘোষ। আগে ছিলেন সরকারি স্কুলের মাস্টার। চাকরিটা যাওয়ার পর ঠিকানা এই অ্যাসাইলাম। আজ একটা চিঠি এসেছে আমার নামে। আমার ভাই রুকু, বয়স কতই বা হবে, 20 এপারে। ভালো নাম রক্তিম। সে লিখছে, প্রিয় দাদা, আশা করি ভালো আছিস। ডাক্তার বলেছে আর কিছুদিন পরেই তোকে ছেড়ে দেবে। সত্যি বলতে আমরা কেউ ভালো নেই, মা, বাবা, এমনকি আমিও। আমার 2য় বর্ষ শেষ হলো। জানিস, তোর ছাত্ররা সেদিন এসেছিল তোর খোঁজে, শিক্ষক দিবসে তোকে কাছে পাবে বলে। ওরা খুব কষ্ট পেয়েছিল যখন শুনলো তুই এখনো ফিরিসনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয় দাদা। ভালোবাসা নিস, ইতি রক্তিম। চিঠিটা 1 মাস আগের, এখন এসে পৌঁছলো। সত্যি বলতে সুস্থ সমাজ অসুস্থ সংস্কৃতির নামে যে কালি আমার গায়ে ছিটিয়েছিল তা মুছবার নয়। সময়ের সাথে সাথে তা সবার মন থেকে মুছে গেলেও আমার মনে, আমার পরিবারের মনের অকপটে তার যে আঁচড়ানোর সুস্পষ্ট দাগ, তা ঝাপসা হওয়ার নয়। হঠাৎ অমিতদা বলল, তা অনন্তবাবু, কার চিঠি? বাড়ির? হ্যাঁ, ভাই লিখেছে। সত্যি বলতে লোকটাকে আমার আদৌ পছন্দ না। কিরকম যেন একটা সবসময় ঠেস দেওয়া কথাবার্তা। সত্যি স্বপ্ন দেখেছিল বরুণ বিশ্বাসের মতো আদর্শ শিক্ষক হওয়ার, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর শেষে কিনা এই দম বন্ধ হয়ে যাওয়া অ্যাসাইলামে পাগলের প্রলাপোক্তি শুনতে শুনতে মরতে হবে তাকে। না না না, এ এ এ কখনো হয় না। সারা শরীরে যেন আগুন জ্বলে উঠল। কিন্তু যা হয়েছে সেটাও তো সত্যি, সেটাকে অস্বীকার করব কিভাবে? হ্যাঁ, আমি অনন্ত শিকদার, আর এটা আমার গল্প। ছোট থেকেই দেখে এসেছি আমার বাবা ছিলেন একজন গভীর শিক্ষানুরাগী মানুষ। ছোটবেলা থেকেই বাবার আদর্শ ও মায়ের কোমলতা বড় করেছে আমাকে। যখন জীবনের ধাক্কায় বারবার পিষেছি, আপন করে নিয়েছিলাম রবি ঠাকুরের গান,
সুকান্তের উদ্যত কবিতা। ইচ্ছে ছিল আদর্শ শিক্ষক হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ গড়ে তোলার। সরকারি চাকরির বেহাল অবস্থা দেখে আর ও পথে যায়নি। যাদবপুর থেকে বিএ পাস করে ঘরেই খুলেছিলাম টিউটোরিয়াল হোম, সাথে চলছিল এমএর পড়াশোনা। মাত্র 5 মাসের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল আমার স্বপ্নের প্রতিষ্ঠান জাগরণ। 12 জনের বেশি শিক্ষক পড়াচ্ছেন তখন জাগরণের ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদেরও আগ্রহ চোখে পড়ার মতো। আমার তখন মোটামুটি সচ্ছল অবস্থা, কিন্তু বেশি দিন এই সুখ আমার সইল না। প্রাচীন প্রবাদের মতো এটাও দৃঢ় সত্য যে সত্যের পথে শিক্ষাকে নিয়ে অগ্রসর হলে যারা সমাজকে অশিক্ষিত করে রাখতে চায় তাদের অসুবিধা হবেই। আমার অজান্তেই আমার উপর ক্ষোভ এসে পড়ল পাড়ার শাসক দলের উঠতি আবর্জনাগুলোর, যাদের শিক্ষাগত যোগ্যতা 4র্থ শ্রেণীও নয়। কিন্তু সুবিধা কিছুই হয়নি। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এত সহজে ভেঙে পড়ার নয়। ক্রমশ ব্যাপারটা গা সওয়া হয়ে উঠল। একদিন সন্ধ্যাবেলা ছাত্র পড়াচ্ছি, হঠাৎই আগমন হলো তার, হ্যাঁ, যাকে আমি ভালোবেসেছিলাম, যে আমার পতনের মূল কারণ। সে এসেছিল কিছু ক্যাটালগ সংগ্রহ করতে। বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোর ক্যাটালগ আমরা রাখতাম। সেদিন থেকেই শুরু। কিন্তু আরো 7টা মাস যাওয়ার পর বুঝলাম সে এসেছে ঐশ্বর্য আর লোভের বশে, ভালোবাসার বশে না। তখন আমার এমন অবস্থা, আমি না পারছি তাকে ফেলে যেতে, আর না পাচ্ছি তার উচ্চ আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে। ছোট মাছ বড় বড়শির খাবার গিলে ফেললে বড়শি গেঁথে গিয়ে তার যেমন ছিন্ন ভিন্ন অবস্থা হয়, আমারও তাই অবস্থা। কিন্তু তখনও বুঝিনি আরও কি বিভীষিকা অপেক্ষা করছে আমার জন্য। একদিন সকালে শুয়ে আছি, তখনও উঠিনি। হঠাৎই বাড়ির নিচে থেকে শুনতে পেলাম কিছু মানুষের শাসানিমূলক চিৎকার। তারপরে শুনলাম বাবা বারবার তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা ততই মারমুখী হয়ে উঠেছে আমার পরিবারের ওপরে, আমার নিজের ভাই রক্তিমের ওপরে। আমি নিচে নামতেই যেন শুষ্ক বারুদের ওপর আগুনের ফুলকি পড়ল। ওরা প্রায় বাড়ির ভেতরে ঢুকে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে গেল বাইরে। এদেরকে আমি চিনি, সেই শাসক দলের উঠতি আবর্জনাগুলো। আমাকে বাড়ি থেকে এক প্রকার প্রায় টেনে নিয়ে চলল ওরা। আমার বাড়ি থেকে নীলিমার বাড়ি বেশি দূরে ছিল না। ওরা এক প্রকার মাটিতে টেনে হিঁচড়ে ঘষ্টাতে নিয়ে যাচ্ছিল আমাকে। গোটা পাড়ার লোক সেদিন দাঁড়িয়ে দেখল, কি দেখলো একজন শিক্ষক, যে কিনা জাগরণের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাণ্ডারি, তাকে ধর্ষণের দায়ে মাটিতে টেনে হিঁচড়ে ঘষ্টাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক যেন অপরাধীদের মতো। নীলিমার বাড়ির সামনে পৌঁছাতেই আর একবার যেন আগুন জ্বলে উঠল ভিড়টার মধ্যে। নীলিমা অপলকভাবে তাকিয়ে সোজাসুজি বলল তার বাবাকে, হ্যাঁ, এই ছেলেটাই আমাকে লিংড়ে খেয়ে ফেলেছিল সেদিন। কান্নায় তার কথা ঠেকে গেল, কিন্তু সেই কান্নায় কতটা সত্যতা আর কতটা অভিনয় ছিল তার কেউ না বুঝলেও আমি বুঝেছিলাম। ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু সেই কান্না যেন জ্বলন্ত ভিড়ের আগুনে পেট্রোলের মতো কাজ করলো। আমি পড়ে গেলাম মাটিতে। অজস্র চড় কিল লাথি তখন আছড়ে পড়ছে আমার চোখে, মুখে, সারা শরীরে। আমি জ্ঞান হারালাম।
যখন চোখ খুললাম দেখি আমি বাড়িতে শুয়ে, আমার পাশে রক্তিম, তার কপালে ব্যান্ডেজ। রক্তিমই আমাকে তুলে এনেছে। বাবার মুখ থমথমে, মা নির্বাক। এইটুখানি মনে আছে, আমার যখন প্রায় উন্মত্ত অবস্থা, আমাকে যখন আর ঘরে রাখা যাচ্ছে না, চোখের নিচে কালি পড়েছে, শরীর কঙ্কালসার, নীলিমার দাদারা আমার মাথা যেভাবে অবিন্যস্তভাবে কামিয়ে দিয়েছিল, সেই কামানো জায়গাগুলোতে সবে চুল উঠেছে। মা দাঁড়িয়ে দরজায়, চুপ, একদম চুপ। রুকু আমার পাশে। আমাকে নিয়ে অ্যাসাইলামের অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যাচ্ছে পাড়ার রাস্তা ধরে, আর সবাই দেখছে শিক্ষক অনন্ত শিকদার মানসিক বিকারগ্রস্ত হয়ে সংশোধনাগারে যাচ্ছে। যারা চেয়েছিল অশিক্ষার অজ্ঞানতায় সমাজকে এগিয়ে নিয়ে যেতে, তারা হাসছে, তারা উল্লাসিত তাদের সফলতায়। চিঠিটা পেয়েছিলাম ভাইয়ের থেকেই, এই অ্যাসাইলামে আসার 1 মাস পর। নীলিমা বিয়ে করেছে পাড়ার উঠতি মস্তানদের পাঁচাটা প্রমোটার অনিলকে। পরিষ্কার হচ্ছিল ঠিকই, ধর্ষক তকমাটা আসলে যে অনিলের সাথে অবৈধ সম্পর্কের বৈধকরণ করার জন্যই আমাকে দেওয়া হয়েছিল, তা ক্রমশ বুঝতে পারছিলাম, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছিলাম না। ছুটি নিয়ে আসতে চাইলাম, ডাক্তাররা যেতে দিল না। কিছুদিন পরই আরও একটা চিঠি পেলাম রুকুর কাছ থেকে। সে লিখছে, প্রিয় দাদা, আশা করি ভালো আছিস। বাবা মার শরীরটা ভালো নেই। বাবা খালি বলছে আমার ছেলেটাকে ওরা বদনাম দিল, কেউ বুঝলও না। আমি বুঝি দাদা, নীলিমার গর্ভে যে অনিলেরই সন্তান ছিল, সেটাকে চাপা দেওয়ার জন্য ওই রাক্ষসী দোষ দিয়েছিল তোর মতো এক আদর্শ মানুষের। তোর কোচিং সেন্টার বন্ধ করার জন্য পাড়া ক্লাব তো ছিলই, তাদের সঙ্গে হাত মিলিয়েছে অনিলও। তোর দোষ নেই দাদা, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে আয়। আমরা কেউ ভালো নেই। ইতি, রক্তিম। চিঠিটা পেয়ে ফিরতে চাইলাম, কিন্তু হুকুম হলো না। চিঠির কাগজপত্রগুলো ওরা সরিয়ে রাখলো আমার কাছ থেকে, যদি আমি ফেরার জন্য চিঠি লিখি তাই। তারপরে টানা 4-4টে বছর কেটে গেছে। টানা 4-4টে বছর পর আজ আবার রক্তিমের চিঠি পেলাম। আমার সময় মনে হয় হয়ে এলো। আর কয়েকটা দিন, তারপরেই আমার ছুটি। আজ 21শে ফেব্রুয়ারি, ভাই নিতে আসবে। 5-5টা বছর পর আবার দেখব ওকে। আজ আমার ছুটির দিন। বেলা যখন 2টো, তখন এক নার্স আমার হাতে কিছু চিঠি এনে দিল। সেগুলো তখন খুললাম না। নার্স বলল, আপনার এই চিঠিগুলো পড়েছিল মালখানায়। চলুন, আপনার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। আপনার ভাই এসে গেছে আপনাকে নিতে। আমি বিনা বাক্য ব্যয়ে নিচে নামলাম। দেখি লাল গ্যাস বেলুন হাতে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়ে। তাদের কাউকেই আমি ঠিক চিনতে পারছি না। প্রথমে মনে হলো স্বপ্ন দেখছি, তারপরেই সেই ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এলো রক্তিম, আমার রুকু। আমাকে জড়িয়ে ধরে বলল, দেখছিস কি দাদা, এটা জাগরণের ছাত্রছাত্রী। আমি যেন হঠাৎ একটা শক খেলাম। অসংলগ্নভাবেই বললাম, জাগরণ? আমার চোখে অবিশ্বাস দেখে রক্তিম এগিয়ে এসে বলল, তোর জানার কথা নয়, তোকে চিঠি লিখেছিলাম। বাবা আর নেই,
2 বছর হলো সব চিঠি হয়তো তোর কাছে পৌঁছয়নি। বাবা বারবার বলছিলে অনন্ত ঠিক ফিরে আসবে সুস্থ হয়ে, দেখিস। আমার মাথাটা তখন আমি দুহাত ধরে চেপে ধরেছি। এত ঘটনার ঝড় আমি সামলাতে পারছি না। তবু বললাম, আর মা? মায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তোর মুখ ছেয়ে বসে আছেন। আর জাগরণ, এত ছাত্রছাত্রী? রক্তিম খানিক হেসে বলল, তুই শিখিয়েছিস দাদা, বিপ্লবীকে মারলেও বিপ্লবের আগুন কখনো নেবানো যায় না। এতদিন কোচিং সেন্টারটা আমি, বাবা আর আমার এক বান্ধবী চালাচ্ছিলাম। জানিস, তুই চলে যাওয়ার পর বাবা দায়িত্ব নিয়েছিল পড়ানোর। এই যে দেখছিস এত ছাত্রছাত্রী, এরা কিন্তু কেউ জোর করে আসেনি। এদেরকে শুধু বলেছিলাম যে জাগরণে আজ তোমরা পড়াশোনা করছো, সেই শিক্ষা প্রতিষ্ঠান যে তৈরি করেছিল তাকে আনতে যাচ্ছি, তোমরা যাবে। তারা আজ এসেছে তোকে নিতে দাদা, তুই ফিরে চল। আমার চোখ দুটো তখন ঝাপসা হয়ে এসেছে। সেই চোখ মুছে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমার স্বপ্নের প্রতিষ্ঠান জাগরণের ছাত্রছাত্রীদের দিকে। রক্তিম পেছন থেকে ডেকে বলল, কিরে, এত কি ভাবছিস? এখনো কাঁদবি? কিন্তু সমাজ যে আমার গায়ে কালি ছিটিয়েছে, তার কি হবে? সেটা তো মোছা যাবে না কোনো দিনই। রক্তিম বলল, 5টা লোকে কে কি বললো, তুই এখনো সেটা নিয়ে পড়ে থাকবি দাদা? আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, তখনই ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এলো একটি বছর 20-র মেয়ে, বয়স রক্তিমেরই মতো। সে বলল, দাদা, 5টা লোক কে কি বললো সেটা বড় কথা নয়, সেই 5টা লোক তোমার আপনজন কিনা সেটাই বড় কথা। তুমি ফিরে চলো। হঠাৎ এরকম কথায় আমি যেন একটু হকচকিয়ে গেলাম। আমি ফিরে তাকালাম রক্তিমের দিকে। দেখি রক্তিমের গাল দুটো লাল হয়ে গেছে। আর কিছু বুঝতে বাকি রইল না আমার। বাড়ি ফেরার জন্য যে গাড়িটা আনা হয়েছে তাতে উঠে বসলাম। রক্তিম বসলো ড্রাইভিং সিটে, আর সেই তন্নি মেয়েটি রক্তিমের পাশে। রেডিওর ভলিউম বাড়িয়ে দিল মেয়েটা। বাড়ি ফিরছে, বাড়ি ফিরছে অনন্ত, অনন্ত শিকদার। সব দুর্নাম, সব কিছুকে হারিয়ে সে ফিরছে। রেডিওতে সঞ্চালকের কণ্ঠ ভেসে আসছিল। সেই কণ্ঠ থেমে গেলে বেজে উঠল একটা গান। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকের মতো গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো এক গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।